আসলে বিরতি মানে কি যুদ্ধ শেষ? যুদ্ধবিরতি এটা বড় স্বস্তির বিষয়। যুদ্ধ শেষ বলা যাবে না। এখানে ইরান 10টি শর্ত দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে বারংবার যুদ্ধে একটা বিরতি টানার জন্য, আপোষ রফার জন্য কয়েকবার আমন্ত্রণ জানানো হয়েছিল। ইরান বারবার রিজেক্ট করেছে সেটা। কিন্তু সর্বশেষ এখানে পাকিস্তানের একটা কূটনৈতিক তৎপরতা সাফল্যের মুখ দেখেছে। সে ইরান কিন্তু দেখিয়ে দিল যে আসলে একটু বুকে বল নিয়ে মেরুদণ্ড সোজা করে যদি হুঙ্কার দেয়া যায়, জীবন যাবে, কিন্তু আমরা এই সাম্রাজ্যবাদীদের দিকে একদম মাথা নিচু করব না, কুর্নিশ করব না। সেটাতে ইরান কিন্তু মানে বাহ্যিক একটা সাফল্য পেয়েছে। তাদের প্রাণ গেছে, অনেক লোক তাদের প্রাণ বিসর্জন দিয়েছে, কিন্তু তারা এখন জয়ের পাল্লা। এখন তাদের সেই যে গৌরব, সগৌরবের যে মাথা উঁচু করেই তারা হয়তোবা এই 10 এপ্রিলের বৈঠকে, তারা শান্তি বৈঠকে উপস্থিত হবে। এটা আপনি হরমুজ ছোট্ট একটি নাম, ছোট্ট একটি খাল, কৃত্রিম খাল। এইটা বিশ্বের যে জ্বালানি তেল সরবরাহের 20-25% জ্বালানি এই পথ দিয়ে যায়। এটার কৌশলগত অবস্থান হচ্ছে ইরানের পাশে, পারস্য সাগরে। নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদিন আলম। বর্তমানে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেটি নিয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত রয়েছেন নাগরিক প্রতিদিনের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান হিমেল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আছি ভালো। বর্তমান যে সবচেয়ে আলোচিত ঘটনা সেটার মধ্যে একটি যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধবিরতি, সেটি আসলে বিরতি মানে কি যুদ্ধ শেষ? যুদ্ধবিরতি এটা বড় স্বস্তির বিষয়। যুদ্ধ শেষ বলা যাবে না। এখানে ইরান 10টি শর্ত দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে বারংবার যুদ্ধে একটা বিরতি টানার জন্য, আপোষ রফার জন্য কয়েকবার আমন্ত্রণ জানানো হয়েছিল। ইরান বারবার রিজেক্ট করেছে সেটা। কিন্তু সর্বশেষ এখানে পাকিস্তানের একটা কূটনৈতিক তৎপরতা সাফল্যের মুখ দেখেছে, যেটা সূত্র ধরে 10 এপ্রিল একটা বৈঠকের কথা রয়েছে, ফিক্সড হয়েছে। সেটা পাকিস্তানে বৈঠকটি হবে এবং সেটার একটা সাজ রব চলছে। এদিকে যে যুদ্ধ যে সাময়িক স্থগিত, সেটার মধ্যেও কিন্তু যুদ্ধ যে আইন আছে সেই আইনটা লঙ্ঘন করে ইসরায়েল কিন্তু লেবাননে বারংবার বিমান হামলা চালিয়েছে। ফলে আসলে একটা টানটান উত্তেজনা, মানুষের মধ্যে একটা স্বস্তি। ইরানের মানুষদের মধ্যে লাখো মানুষ রাস্তায় নেমে বিজয় উৎসব পালন করেছে। এটা ইরানের বিজয় বলা যায়। তো এরকম একটা পরিস্থিতিতে গোটা বিশ্ব এখন পাকিস্তানের সেই বৈঠকের দিকে তাকিয়ে আছে। আসলে ইরানের বিজয় আমরা বলতে পারি যে যেখানে অবভিয়াসলি সর্বোচ্চ নেতাকে মেরে ফেলা হলো, সর্বোচ্চ কয়েকজন নেতৃত্ব। এটা একটা ভালো কথা বলেছেন। আমেরিকা এবং ইসরায়েলের একটা টার্গেট ছিল যে রেজিম চেঞ্জ করা, ইরানের যে শাসক গোষ্ঠী আছে তাদেরকে চেঞ্জ করা। তারা চেঞ্জ করতে পারেনি, সিস্টেমটা ঠিকই রয়েছে। কিন্তু প্রথম সারির যারা ছিলেন ইরানের, এই যুদ্ধের আগে থেকেই ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএ তারা টার্গেট কিলিংয়ে নেমেছিল। তারা শুধু ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ওনাকে ব্যতি রেখে উনি শুধু বাকি আছেন, আর বাকিদের মানে তারা হত্যা করেছে। এবং এই যুদ্ধে, 40 দিনের এই যুদ্ধে 10,000-এর মতো মানুষ প্রাণ দিয়েছে দুই পক্ষের মিলে। এখানে সামরিক বেসামরিক লোক রয়েছে। বেসামরিক লোকই বেশি মারা গেছে, এর মধ্যে শিশুও রয়েছে, অসংখ্য শিশু রয়েছে। এটা আসলে ইরানের উপর চাপিয়ে দেয়া একটা যুদ্ধ। ইরান যে একটা শক্তি হয়ে উঠছে সেটা ইসরায়েল এবং আমেরিকা মেনে নিতে পারেনি। ফলে তারা এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল এবং কোনো রাগঢাক না রেখেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে আমরা তেলের জন্য হামলা করেছি, তেল নিতে চাই ইরান থেকে। এর আগে আপনি খেয়াল করবেন যে তারা, এই আমেরিকা একদম গায়ের জোরে ভেনেজুয়েলায় গিয়ে একদম সেই দেশের একটা প্রেসিডেন্ট তাকে তুলে নিয়ে আসছে, তার ওয়াইফকে সহ। মানে সারা বিশ্ব এমন একটা ইতিহাসের সাক্ষী হচ্ছে যে জোর যার মুল্লুক তার, সেটা আমেরিকা কিন্তু কায়েম করে চলেছে। তো সেইখানে একটা শক্তিশালী দেশ হিসেবে, যাদেরকে আমরা সামরিক শক্তিতে সেভাবে বড় কোনো অবস্থানে দেখি নাই, সেরকম একটি দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের ইরান।
সে ইরান কিন্তু দেখিয়ে দিল যে আসলে একটু বুকে বল নিয়ে মেরুদণ্ড সোজা করে যদি হুঙ্কার দেয়া যায়, জীবন যাবে, কিন্তু আমরা এই সাম্রাজ্যবাদীদের দিকে একদম মাথা নিচু করব না, কুর্নিশ করব না। সেটাতে ইরান কিন্তু মানে বাহ্যিক একটা সাফল্য পেয়েছে। তাদের প্রাণ গেছে, অনেক লোক তাদের প্রাণ বিসর্জন দিয়েছে, কিন্তু তারা এখন জয়ের পাল্লা, এখন তাদের সেই যে গৌরব, সগৌরবের যে মাথা উঁচু করেই তারা হয়তোবা এই 10 এপ্রিলের বৈঠকে, তারা শান্তি বৈঠকে উপস্থিত হবে। এই যে হরমুজ প্রণালী, এটি আমরা দেখলাম যে যুদ্ধ স্থগিত হওয়ার পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো এবং আবার লেবাননে ইসরায়েলি হামলার ফলে আবারও এটি বন্ধ করা হলো। ছোট একটি নৌপথকে কি ইরান অস্ত্র হিসেবে ব্যবহার করছে? এটা আপনি হরমুজ ছোট্ট একটি নাম, ছোট্ট একটি খাল, কৃত্রিম খাল। এইটা বিশ্বের যে জ্বালানি তেল সরবরাহের 20-25% জ্বালানি এই পথ দিয়ে যায়। এটার কৌশলগত অবস্থান হচ্ছে ইরানের পাশে, পারস্য সাগরে। তো এটা উন্মুক্তই ছিল, কিন্তু যুদ্ধ যখন চাপিয়ে দেওয়া হয়েছে, ইরান সেটার মানে পুরোপুরি মাসুলটা নিয়ে ছেড়েছে। এবার এই হরমুজের ইতিহাস আছে, সেটি বলতে গেলে এই আলোচনার অনেক বড় লম্বা আলোচনা করতে হবে। তো সংক্ষেপে একটা কথা বলি, সেই হরমুজই আর হচ্ছে ইরানের যে ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এই দুটো দিয়ে তারা কিন্তু আজকে এই সাফল্যটা পেল। এবং আমেরিকার মতো বিশ্বের 1 নম্বর সমর শক্তিতে বলিয়ান একটা দেশের কাছে তারা মাথা নিচু করলো না। এটা হরমুজের কারণে হয়েছে এবং তাদের যে ক্ষেপণাস্ত্র শক্তি, সেটার কারণে হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা দেখলাম যে বাংলাদেশি 6 জন মারা গিয়েছে এবং এই যে তারা মারা গেলেন, তো বাংলাদেশে আরো তো লাখ লাখ প্রবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে, সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত প্রবাসীদের? এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উচিত হবে, মানে যারা বিবদমান দেশগুলো রয়েছে, যারা যুদ্ধে সরাসরি যুক্ত রয়েছে, ইরান, ইসরায়েল এবং আমেরিকা, তাদের কাছ থেকে যদিও প্রাণের মূল্য তো আর অমূল্য, সেটা তো আদায় করা অসম্ভব, কিন্তু ক্ষতিপূরণ যাতে করে তারা পায় সেটার জন্য ব্যবস্থা করতে হবে কূটনৈতিক চ্যানেলে। এখানে বাংলাদেশের 6 জন মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন এসব পাল্টাপাল্টি হামলায়, এখানে শতাধিক মানুষ আহত হয়েছেন। তো তাদের ব্যাপারে সরকারের অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত। এই যে হরমুজ প্রণালী আবার বন্ধ এবং বহির্বিশ্বে কি এক ধরনের আমরা এখন থেকেই শুনতে পাচ্ছি যে তেলের দাম বাড়ছে, তেলের দাম রেকর্ড পরিমাণ তেলের দাম বেড়েছে। এই ক্ষেত্রে এটা তো যুদ্ধের সাইড ইফেক্ট, এটা হবেই। এই ক্ষেত্রে এটা শুধু মধ্যপ্রাচ্যে না, আমেরিকা না, ইসরায়েলে না, এটা সারা বিশ্বেই এটার প্রভাব পড়েছে। এবং ইউরোপ তো মানে কোণঠাসা, জ্বালানি ছাড়া ইউরোপের সভ্যতার চাকা ঘুরবে না। এই অবস্থায় তারা কিন্তু আমেরিকা বা ইসরায়েলের পক্ষ নেয়নি, তারা একটা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলে যে একটা সংস্থা ছিল, বিশ্ব সংস্থা, সেটার কার্যকারিতা একদম জিরোতে এসে দাঁড়িয়েছে। জাতিসংঘ নামের যে একটা বিশ্ব শান্তির একটা প্রতিষ্ঠান ছিল, সেটা একদম তাদের গুরুত্ব তলানিতে গিয়ে ঠেকেছে। নতুন একটা বিশ্ব ব্যবস্থা কিন্তু এই ইরান যুদ্ধের মারফতে বদলে গেল। এখন থেকে নতুন একটা বিশ্ব, এই যুদ্ধ থামুক আর না থামুক, বিশ্ব ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়ে গেল। এখন বিশ্ব সংস্থাগুলোর গুরুত্ব একেবারেই কমে গেল। আপনি একজন সাংবাদিক, আপনি এই যুদ্ধ পরিস্থিতির সময় এই পুরো সংকটের সবচেয়ে বড় ভিকটিম বা পরাজিত পক্ষ হিসেবে মানে কোন জিনিসটাকে দেখছেন? মানে এখানে আসলে ভিকটিম তো অবশ্যই ইরান, কারণ ইরান তো আর প্রথমে হামলা করেনি। আর ইরান যা করছে সেটার ব্যাপারে বারংবার ব্যাখ্যা দিয়েছে। ইরান যে পরমাণু এনরিচ করার যে বারবার অভিযোগ করা হচ্ছে পশ্চিমা বিশ্ব থেকে, বিশেষ করে আমেরিকা, ইসরায়েলের পক্ষ থেকে, তারা সেটা বলেছে সেটা তারা করছে না। তারা শান্তিপূর্ণ উপায়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন কারণে তারা ইউরেনিয়াম এনরিচ করছে। কিন্তু এখন যে শর্তগুলো দিয়েছে, এখানে বিরাট একটা বিজয় আমি বলবো ইরানের পক্ষ থেকে। হ্যাঁ, ওই 10টা শর্তের মধ্যে তারা যে ইউরেনিয়াম যে সমৃদ্ধকরণ করছে, এটাতে তারা থামবে না, এইটাতে কোনো বাধা দেওয়া যাবে না। এবং 10টা শর্তই কিন্তু চমৎকার। এবং তাদের উপরে কোনো হামলা করা যাবে না,
এই যে হরমুজ প্রণালী, সেটার নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকবে। তারপর তাদের যে একটা মিত্র শক্তি আছে হেজবুল্লাহর যে মুক্তিকামী যে যোদ্ধারা রয়েছে, তাদের উপর কোনো হামলা করা যাবে না। এরকম 10টি শর্ত আছে, যেগুলো যদি 10 এপ্রিলের বৈঠকে সেগুলো যদি কার্যকর হয়, শান্তি চুক্তিটা যদি হয়, তাহলে এটা বিপুল মানে বিজয় ইরানের জন্য হবে। এবং যদি কালকের, বিশেষ করে আজকে তো 9 তারিখ, 9 এপ্রিল, কালকে 10 এপ্রিল, কালকের বৈঠকে যদি ইরানের এইসব শর্ত মেনে নেয় তাহলে বিপুল বিজয়। আর যদি না নেয় মেনে, তাতেও ইরান পরোয়া করবে না, কারণ এই 40 দিনের যা দেখিয়েছে ইরান, একদম চোখে চোখ রেখে কথা বলেছে আমেরিকা এবং ইসরায়েলের দিকে। এবং এই যে মধ্যপ্রাচ্যে যারা মুসলিম দেশগুলো রয়েছে, তার প্রতিবেশী দেশ, তারা সাহসী হচ্ছিল না, এবং সেখানে যেসব মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে ইরান। ফলে ইরানের হারাবার কিছু নেই। একটু আগেই বললাম যে তাদের শীর্ষস্থানীয় সব নেতা, বিজ্ঞানী, বিশেষজ্ঞ, এদেরকে হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকা মিলে। তারপরে তারা ভেবেছিল রেজিম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হয়নি। তারা ভেবেছিল একটা বিভেদ তৈরি হবে ইরানের ভেতরে, কিন্তু সেটা হয়নি। জনগণ আরো ঐক্যবদ্ধ হয়েছে। এমন সব বুদ্ধিজীবী, এমন সব চিত্র পরিচালক, এমন সব স্কলার যারা বাইরে গিয়েছিল, তারা অনেকে ফিরেছে দেশে, ফিরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে বলেছে। যারা এই রেজিমের বিরুদ্ধে ছিল, যারা খামেনির বিরোধিতা করত, তারা এসে তার সাথে একাত্মতা পোষণ করেছে যে দল আলাদা হতে পারে, কিন্তু দেশ তো আমাদের এক। এই যে জিনিসটা, এটা প্রত্যেকটা দেশেরই এরকম ইরানের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। সার্বভৌমত্ব কি জিনিস? যখন এরকম বহিঃশত্রু বা বাইরের শত্রু আক্রমণ করবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ, জোটবদ্ধ হওয়া উচিত, এবং জনগণকেও জোটবদ্ধ হওয়া উচিত। সেটা ইরান দেখিয়ে দিয়েছে। ইরান একটা উদাহরণ, একটা মিসাইল তৈরি করেছে। এই মিসাইলের মাধ্যমে, তাদের স্কলারদের মাধ্যমে, তাদের যে নীতি নির্ধারক, তাদের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে। সারা বিশ্বে তারা একটা উদাহরণ সৃষ্টি করেছে যে সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজে।